আসসালামু আলাইকুম। ধরি মাছ, নাচি পানি। আমি মাছও ধরবো, পানিও ছুঁবো না। ব্যাপারটা অনেকটা এরকমই। আগে আগে শোনেন, তাহলে বুঝতে পারবেন। বলছিলাম, আমাদের মহামান্য রাষ্ট্রপতির একমাত্র সুযোগ্য সন্তান, আমাদের চলচ্চিত্রের এই মুহূর্তে গার্ডিয়ান, এবং সবচেয়ে এই মুহূর্তে আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত কাগজে কলমে এই সময়ের সবচেয়ে ব্যবসা সফল ছবির আরশাদ আবদারের কথা। আরশাদ আবদার ভাই গত কালকে রাত, আমি দেখছি, আমি একটু রাত হয়ে গেছে আর ওইটা নিয়ে পড়ার কথা বলি নেই। ভাবছি যে সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে আপনাদের সঙ্গে নিরিবিলি কথাটা বলবো। তো যাই হোক, আরশাদ আবদার ভাই 11 ঘন্টা আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা তিনি এমন ভাবে লিখেছেন, তিনি কাউকে উদ্দেশ্য করে বলেন না। এখানে কাকতালীয় ভাবে যদি কোনো চরিত্রের সঙ্গে মিলে যায়, তাহলে এই দোষটা তার না। আমরা কিন্তু ইভেন রায়হান রাফির শেষ সিনেমা তুফানেও কিন্তু এরকম একটা লেখা উঠে উঠে আসে পর্দায়, যে গল্পের কোনো চরিত্র যদি কাকতালীয় ভাবে কারোর সঙ্গে মিলে যায়, সে ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী নয়, পুরো বিষয়টাই কাল্পনিক। কিন্তু আরশাদ ভাই যেটা লিখছেন সেটা হচ্ছে যে তার একটি ছোট ভাইয়ের সঙ্গে বা ছোট ভাইয়ের কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। আগে আমরা স্ট্যাটাসটা পড়ি, চলেন। খুব ভালো লাগছে আমার স্ট্যাটাসটা, খুব সুন্দর করে লিখছেন। ওনার লিখার হাত খুব ভালো। উনি যদি নাটক বা সিনেমা লিখতেন, আমার মনে হয় সেই স্ক্রিপ্ট খুব ভালো হতো। আর কেনই ভালো হবে না, অনেক স্ক্রিপ্ট উনি পড়েছেন, অনেক নাটক তিনি প্রয়োজনে করেছেন, সিনেমা প্রয়োজনে করেছেন। সো অনেক গল্প তাকে শুনতে হয়, স্ক্রিপ্ট তাকে পড়তে হয়। তো সেই জায়গা থেকে তার আরো একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখি, হয়তো কোনোদিন সামনাসামনি দেখা হলেও বলবো, যে আরশাদ ভাইয়ের একটা অফিস ছিল নিকেতনে। সেই নিকেতনের অফিসে অনেক বই, প্রচুর বই থাকতো। বর্তমান অফিসে গিয়ে আমি এত বই দেখি নাই। সম্ভবত তার রুমে আছে, কিন্তু রুমের বাইরে দেখি নাই। তো নিকেতনের অফিসে তার রুমের বাইরে অনেক বই থাকতো, যেখানে ওয়েটিং রুম ছিল। তো স্বভাবতই ওনার সঙ্গে দেখা করতে অনেক লোক আসতো। তো আমিও মাঝে মধ্যে যাইতাম ছোট ভাই হিসেবে দেখা করতে। মানে তার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক, তো আড্ডা আড্ডা দেওয়া। ছোট ভাই হিসেবে সে আমাকে স্নেহ করে, ভালোবাসে। মাঝে মাঝে তার সংস্পর্শে একটু গিয়ে আড্ডা টাড্ডা দিতাম। এই তো একবার আমি গেলাম, একবারের ঘটনা, গেলাম তো ওনার রুমে অনেক হোমরা চমড়া লোক বসেছিল, সময় লাগবে যাইতে। তো সহসা তার রুমে ঢুকতে পারবো না। তো ওই সময়টা একটু কাটানোর জন্য আমি একটা বই হাতে নিলাম। তো বইটা পড়তে পড়তে কিছুটা সময় পার হইলো, কিন্তু বইটার পড়ার নেশাটা আমার গেল না। তো ওইদিকে তার রুমেও অনেক ব্যস্ততা, ও রাতও হয়ে যাচ্ছিল। আমি চলে আসছি, এবং আসার সময় বইটা নিয়ে আসছি কাউকে কিছু না বলে। তো আজকে ভিডিওর মাধ্যমে পুরো জাতিকে জানিয়ে দিলাম যে আরশাদ অফিস থেকে আমি একটা বই চুরি করে নিয়ে আসছি। চুরি বলে, এটা না বলে নিয়ে আসা তো চুরি। তো পরবর্তীতে আর তাকে বলাও হয় নাই যে ভাই আপনার কাছ থেকে একটা বই দিছি এরকম। আমি ভাবছি বইটা পড়ে আমার জায়গা মতো রেখে আসবো, কিন্তু জায়গা তো চেঞ্জ হয়ে গেছে, এখন জায়গা মতো কেমনে রেখে আসবো। তো এখন বইটা পড়া হয়ে গেছে, কিন্তু বইটা দিতে হইলে তাকে তো আবার তার হাতে গিয়ে দিতে হবে। এটা ছিল একটা সমরেশ মজুমদারের সেরা 7টি উপন্যাস, প্রেমের উপন্যাস, এরকম একটা উপন্যাস ছিল, ওটা আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে। এবার আসি ওনার স্ট্যাটাসে আসি, চলেন। উনি লিখেছেন, আহা ছোট ভাই, আহারে রেকর্ড। ছোট ভাই মাদ্রাসায় পড়ে, প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে, একের পর প্রশ্নে টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছ থেকে। একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম, সেখানে আমেরিকার একজন অ্যাথলেট লং জাম্পে রেকর্ড গড়েছে। সেই মুহূর্তে ছোট ভাই এসে পাশে বসলো, জিজ্ঞাসা করলো, ভাইয়া কি দেখছেন? আমি বললাম, রেকর্ড ভাঙা গড়া দেখছি। ছোট ভাই না বুঝার মতো করে তাকিয়ে রইল। আমি তার চোখ দেখে বুঝলাম সে কিছুই বোঝেনি। আমি বুঝলাম, আমি বললাম, লং জাম্পে এই অ্যাথলেট রেকর্ড ভেঙেছে। ছোট ভাই খুব সাধারণভাবে বলল, এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি। আমি তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম।
পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোট ভাইকে দেখি দৌড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুঁড়ে মারছে, জিনিসটি ভেঙে যাচ্ছে। সে খুব খুশি। আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম, কি করছো? সে বলল, লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি। পরক্ষণেই বুঝলাম সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে। আহা ছোট ভাই, আহারে রেকর্ড। যাই হোক, এই ছিল স্ট্যাটাস। এই রেকর্ড সম্পর্কে একটু বলি। আগের দিনে ওই যে একটা বড় একটা মাইকের সঙ্গে একটা যন্ত্র অ্যাটাচ করা থাকতো, ওটা বলতো গ্রামোফোন, এবং সেই গ্রামোফোনে সিডি আকৃতির একটা ক্যাসেট বাজাতো থাকতো, যে সিডিটা সরাসরি ওটার মধ্যে দিলে সরাসরি ইয়ে হইতো, গান বাজতো। কিন্তু ওইটা আমরা যে সিডি চিনি সেই সিডির 10 গুণ বড়, কালো রঙের, কোনোটা কালো রঙের, কোনোটা লাল রঙের। এবং ওই যে এক্সরে ফাইল, এক্সরে করলে এক্সরে একটা ফাইল দেয়, সেরকম এক্সরে ফাইলের মধ্যে এক্সরে যেরকম বের করে ওরকম বড় ফাইলের মধ্যে থাকতো, ওরকম একটা সিডি বড় ক্যাসেট বের করতো, ওইটারে বলতো রেকর্ড। তো সেটারে রেকর্ড বলতো, এবং সেই রেকর্ডটার কথাই এখানে বলছে আশারুদ্দিন ভাই। তো এখন এই যে ধরি মাছ না ছুঁই পানি, তো উনি যে রেকর্ড, যেই ছোট ভাইয়ের কথা বলছে, সেখানে কিন্তু উনি ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছেন মাদ্রাসায় পড়ে। আর মাদ্রাসার কথাটা যদি এখানে না থাকতো, তাহলে এই লেখাটা কিন্তু 50% যতটুকু মানুষ বুঝতে পারছে ততটুকু বুঝার মানে বিষয় থাকতো না, যে কাকে নির্দেশ করছে। আর একটা বিষয় আছে, ছোট ভাই মাদ্রাসায় পড়ে। চলচ্চিত্রে আশাদের এরকম একজন ছোট ভাই রায়হান রাফি ছাড়া তো কেউ নাই। মাদ্রাসার কোনো ডিরেক্টর বা অভিনয় শিল্পী বা ইনভলভ বা ইয়েতে ফিল্মে এরকম তো রায়হান রাফি ছাড়া বর্তমানে আর কেউ নাই। তো প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সরাসরি এই বিষয়টা কিন্তু রায়হান রাফির উপরে গিয়েই পড়ে। কারণ রায়হান রাফি যেভাবে তুফান নিয়ে রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড, রেকর্ড হয়েছে 14 দিন, 28টা রেকর্ডের কথা যদি বলি কম হয়ে যাবে, এইভাবে রেকর্ডের কথা বলছে। এর আগে আমি একটু আমার এক সাংবাদিক কলিগ আছে মাহফুজ ভাই, বড় ভাই, মাহফুজ ভাইয়ের একটা স্ট্যাটাসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সরাসরি পড়বো না, এত সময় দিব না। মাহফুজ ভাই বললো যে আমাদের দেশে আজকাল পরিচালকেরা নিজেদের রেকর্ড এত বাজায় যে তাদের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কই, বিশ্বের অন্য কোনো দেশে তো কোনো পরিচালক তার সিনেমা নিয়ে এত কথা বলে না, বাংলাদেশে কেন তার একজন পরিচালকের তার সিনেমা নিয়ে এত কথা বলতে হয়? শুধুমাত্র রাফির কথা না, সমস্ত পরিচালকের কথাই বলছে, যে পরিচালকরা তাদের সিনেমা নিয়ে এত কথা বলে যে দর্শকদের কথা বলার অপশন নেই। এবং এই কাজটা করতে গিয়ে তারা কিন্তু তাদের ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। একজন পরিচালকের এমন পার্সোনালিটি থাকবে, এইসব তো তার বলার কথা না, তার ওয়াল জুড়ে তো এগুলো থাকবে না। একজন পরিচালকের ওয়াল জুড়ে কি থাকবে সেটা হলিউডের একজন পরিচালককে দেখেন, ইভেন বলিউডের একজন পরিচালককে দেখেন, তাদের ফেসবুক ওয়াল জুড়ে কি থাকে, তাদের কতগুলা স্ট্যাটাস, তাদের কতগুলা ভিডিও, তাদের কতগুলা কমেন্ট, তাদের কতগুলা রেকর্ড, নিজের ছবি নিয়ে এত রেকর্ড হয়েছে, এত হয়েছে, এইসব আওয়াজ তাদের ওয়ালে থাকে। তাইলেই বোঝা যায়। আমরা তো ফলো করি, তাই না? রায়হান রাফি তামিল ছবি ফলো করছে, রায়হান রাফি মালায়ালাম ছবি ফলো করছে, রায়হান রাফি তেলেগু ফলো করছে, তাহলে সেই সব সিনেমার পরিচালকদেরও তো ফলো করা উচিত। এটলি কুমারের ওয়াল যায় দেখেন, যে এটলি কুমার কতগুলো মানে প্রশংসা বাণী ছাড়ে তার সিনেমা নিয়ে। ওই কথাটাই মাহফুজ ভাই বুঝাইতে চাইছে, যে আমাদের পরিচালকরা অনেকটা ব্যক্তিত্বহীনতায় ভুগছে। এবার ফিরে আসি আবার আশারুদ্দিন ভাইয়ের কাছে, যে রাফি মানে তার বিষয় নিয়ে সে মুখ খুলছে। এখন বিষয়টা বুঝতে হবে যে সিচুয়েশনটা কোথায়, আমরা কোন পরিবেশে থাকছি। আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আসলে নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়, সহসা একজন আরেকজনের প্রশংসা করে না। আজকে রায়হান রাফির তুফান নিয়ে প্রিয়তমার পরিচালক বা রাজকুমারের পরিচালক প্রযোজক বা ইকবাল সাহেব বা ঝুন্টু সাহেব বা অন্য কোনো সাহেব কেউ কিন্তু প্রশংসা করছে না। বা দরদ, আবার দরদ নিয়েও
অন্যরা প্রশংসা করছে না, আবার রাজকুমার বা প্রজাতমা নিয়েও অন্যরা, রাহেন রাফি বা অন্যরা প্রশংসা করছে না। এই যে যে যখন সিচুয়েশন, তখন নিজের ঢোল তো নিজেরাই পিটাইতে হবে। এখানে আরো একটা কথা আমি একটু উল্লেখ করে রাখি, এগুলো কেউ কোনো কথাই কিন্তু আমার কথা না, সব অন্যদের কথা বলছি, কেউ আমার উপর রাগ করেন না। হয়তো আশাদ ভাই আমাকে অনেক ভালোবাসেন, এই ভিডিও দেখে হয়তো আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু এগুলো আসলে আমার কথা না। আপনি যেটা লিখছেন সেটাই পড়ছি, অন্যরা যেটা লিখছে বলছে সেটাই বলছি। আরেকজন একজন সিনেমা দেখে রেগুলার, সিনেমা সঙ্গে সিনেমা ভালোবাসে, সিনেমার সাথে তার সম্পৃক্ততা আছে, সে চেষ্টা করে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা প্রমোট করার জন্য। তার নাম হচ্ছে মোহিত লাল সাহা। মোহিত লাল সাহা আবার একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে তিনি লিখেছেন যে ইন্ডাস্ট্রির মুরব্বী, আপনি কিন্তু ওই রূপকথার গল্প শুনিয়েছেন 40-41 কোটির, এখন আমার রাফি চাচ্চু ওই পথে হাঁটলে সমস্যা কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখেন, এটা তো একজন চলচ্চিত্র প্রেমিকের কথা বা একজন চলচ্চিত্র নিয়ে যে থাকে তার কথা বললাম, সাধারণ দর্শকের কথা না, যে সবসময় এই সিনেমা নিয়ে, সিনেমার হালচাল নিয়ে, ইভেন তার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও আছে, এগুলো নিয়ে সে সবসময় সরব, তার কথা বললাম। সাধারণ মানুষ কি বলছে এই আলাপ শুনে? আবু ইউসুফ রাসেল লিখছে, কত মুরব্বী এমন আসলো আর গেল। ওখানে মহিতলাল সাহা লিখেছে, আমারও ক্ষণে ক্ষণে কত মুরব্বীকে স্বার্থের কারণে, আমরাও ক্ষণে ক্ষণে কত মুরব্বীকে স্বার্থের কারণে তেল দিলাম, আবার ডাস্টবিনে ফেলে দিলাম। রাজীব চৌধুরী লিখেছে, আরশাদ আদনান বলেছে 40 কোটি, আর এখন রাফি হুজুর বলতেছে 10 দিনে 25 কোটি। এমন একটা সময় আসবে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ রাফিকে এবং আরশাদ আদনান সাহেবকে দুইজনকেই কিন্তু সমান চোখেই দেখছে দর্শকরা। কাউকেও কিন্তু যে মাথায় তুলে রাখছে তা কিন্তু না। ওরা, তোরা যে যাই বলিস ভাই, আমার নিজের বিবেক আছে, সেই বিবেক দিয়েই আমি বিশ্বাস করতে চাই। তো আমি, একজন বললো 40 কোটি টাকা প্রফিট করছি আর আমি বিশ্বাস করে ফেললাম, এই জামানা এখন আর নাই। একজন বললো 10 দিনে 25 কোটি টাকা প্রফিট করছি আর আমি বিশ্বাস করে ফেললাম, এই যে আমি আমার কথা দিয়ে বলছি, মানে এই না যে আমার কথা বলছি। মানে মানুষ আর ওই স্ট্যাটাসে নাই আপনি বলবেন আর বিশ্বাস করবেন। মানুষ এখন সেই স্ট্যাটাসে চলে গেছে যে সবাই তার নিজস্ব মতামতকে প্রাধান্য দেয়, সবাই তার ব্যক্তিগত দর্শনকে প্রাধান্য দেয়। পড়ালেখা 2 কলম থাকুক না থাকুক, দর্শন কিন্তু 4 কলম সবারই আছে। কথা বলতে কেউ কিন্তু ছাড়ে না, বুঝ দিতে কেউ কিন্তু ছাড়ে না। সবাই তার নিজ নিজ বুঝে চলে, নিজ নিজ দর্শনে চলে। তা আমি বলে ফেললাম যে আমি 25 কোটি টাকা কামাইছি, আমি বলে ফেললাম আমি 40 কোটি টাকা কামাইছি, আর সাধারণ মানুষ ওটাই ধরে নিবে তা কিন্তু না। যাই হোক, আদনান ভাই তার ইমোশন, তার এক্সাইটমেন্ট, তার ভেতরের কিছু কথা ছিল যেগুলো তিনি সরাসরি একেবারে চাচাছোলা ভাবে লিখতে পারছেন না বা ক্যামেরার সামনে বলতে পারছেন না। ডিউ টু হি হ্যাজ এ পার্সোনালিটি, তার একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু সেই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। সেই ব্যক্তিত্বর ছিটে ফোটাও কিন্তু লুজ দেওয়া যাবে না। তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতে কিন্তু তার সেই ব্যক্তিত্ব তিনি রাখছেন, আবার লুজও দিচ্ছেন। অনেকটা ঘুড়ি উড়ানোর মতো, ঘুড়ি টানছে 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 আবার একটু ছাড় দিচ্ছে। এটা করলেও হবে না, কারণ হচ্ছে গিয়ে যে মানুষ তো আর বোকা না, মানুষ বোঝে যে কোন কারণে কাকে উদ্দেশ্য করে কি কথা লেখা হয়েছে। তো অনেকেই মনে করে তার নাম নেই, তার মানে তার সম্পর্কে বলি নাই। বিষয়টা এরকম না। এখন আর মানুষ তাদের নিজেদের যুক্তি, তর্ক, দর্শন দিয়ে বুঝে নেয়। যেমনটা এই স্ট্যাটাস সবাই ধরে নিয়েছে, আমার কথা বলছি না, সবাই ধরে নিয়েছে যে এটা রায়হান রাফিকে উদ্দেশ্য করে বলা। কিন্তু সরাসরি আপনাকে হয়তো ব্লেম দিতে পারবে না যে আপনি তার নাম লিখছেন, কিন্তু মনে মনে তো তারা, মনে মনে কি, তারা তো তাদের বুঝে, তাদের দর্শনে তারা এটা তো বুঝেই নিছে। তো সেই জায়গা থেকে হইলেও কিছুটা আরশাদ আদনান ভাইয়ের ব্যক্তিত্ব ছোট হয়েছে, কিছুটা আরশাদ আদনান ভাইকে মানুষ আঙুল তুলে কথা বলার সুযোগ পেয়েছে। যেমন এই যে মোহিত লাল সাহা, তিনিও কিন্তু আরশাদ আদনান ভাইয়ের স্ট্যাটাসকে, তার স্ট্যাটাসের উপরে আঙুল তুললেন। তো এই সুযোগটা কেন দিব?
এই সুযোগটা কেন করব? এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একজন মুরব্বীর, মানে যেহেতু আশাদুল ভাই আমাদের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে গার্ডিয়ান, অভিভাবকের কখনো এই ধরনের কথা বলা সাজে না। অভিভাবক অভিভাবকের কাজ করবে, অভিভাবক সবাইকে সান্ত্বনা দেবে, কিন্তু তার নিজের অনেক কষ্ট হবে। যে দায়িত্ব পালন করে তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। আর যারা দায়িত্ব পালন করে না তারা প্রচুর প্রশ্ন করতে পারে, প্রচুর আঙুল তুলতে পারে যে দায়িত্ব পালন করে তার উপরে। তো আশাদুল ভাই দায়িত্ব পালন করছেন, সেই অবস্থায় তার এই ধরনের কথা বলাটা কিছুটা দায়িত্বহীনতা হয়ে যায়। সেই জায়গা থেকে এর আগেও তিনি এরকম দু একটা অজ্ঞাত নামে বা আকারে ইঙ্গিতে অনেক স্ট্যাটাস দিয়েছেন, যেগুলো নিয়ে এর আগেও অনেকে অনেক হাসি ঠাট্টা করেছে, সমালোচনা করেছে। এই কাজগুলো তার কাছের লোকজন হয়তো তাকে বাহবা দেয় যে ভাই সেই স্ট্যাটাস দিচ্ছেন, কেউ বুঝবে না, মানে কেউ বুঝবে না কি বলতে চাইছেন, কিন্তু আপনি তো বলে দিচ্ছেন, ফাড়াই দিচ্ছেন। এই ধরনের কথাবার্তা হয়তো তার আশেপাশের লোকজন তারা বলতে পারে। বেসিক্যালি তারা তাদের আদনান ভাইয়ের ক্ষতি করছে। এই ধরনের কথাবার্তা সবাই বোঝে আজকাল। তো সেই জায়গা থেকে আমি একটু দূরে আছি। আদনান ভাইয়ের কাছে থাকলে হয়তো কাছাকাছি গিয়ে বলতাম, ভাই এটাও আপনার দেওয়া ঠিক হয় না, এভাবেও কেন দিবেন? আপনি তো গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনি দরকার হইলে রাফিরে ডাক দিয়ে বলবেন, আপনি দরকার হইলে অমুকরে ডাক দিয়ে বলবেন যে তুমি এইভাবে করো না ওইভাবে করো। অভিভাবকের কাজ তো এটা। আর আপনার কাছে গিয়ে তো মানুষ কমপ্লেন করবে, আপনার কাছে গিয়ে মানুষ সাহায্য সহযোগিতা চাইবে। সো আপনার অবস্থানটা থাকবে একেবারে অভিভাবকের মতো, যে জায়গায় কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, যে জায়গায় কেউ কোনো আঙুল তুলতে পারবে না যে কর্মকাণ্ডে। যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছে, হয়তো বেয়াদবি করলে বা ভুলভাল বললে ক্ষমা করে দিবেন। দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।